সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরো 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস। আকার দাঁড়ালো 21 জনে। হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নেওয়া হলো আদালতে। 16 জুলাই থেকে 11 আগস্ট বাংলাদেশে নিহত অন্তত 650। জাতিসংঘের প্রতিবেদন। চিকিৎসার জন্য বেগম জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরো 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যের। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নতুন উপদেষ্টাদের শপথের পর বঙ্গভবনে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী ফারুক ভিয়া, রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। নতুন সরকারের যে উপদেষ্টা হিসেবে আরও 4 জন যুক্ত হলেন উপদেষ্টা পরিষদে। এই নিয়ে সরকারের আকার দাঁড়ালো 21 জনে এবং প্রধান উপদেষ্টা সহ। তো এই নতুন সদস্যদের অর্থাৎ নতুন উপদেষ্টাদের যে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার পরে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজকে কিন্তু উপদেষ্টা পরিষদের যে সদস্যরা তারা একটু বৈঠকে বসেছেন। হয়তোবা মানে যে নতুন যে 4 জন উপদেষ্টা আজকে যে শপথ নিয়েছেন, অর্থাৎ যদি আপনাদেরকে জানাতে চাই যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, এই যে 4 জন উপদেষ্টা তারা যে আজকে অল্প কিছু সময় আগে অর্থাৎ এখন থেকে ঘণ্টাখানেক আগে তারা যে শপথ নিয়েছেন, তাদের মধ্যে দপ্তর বন্টন হয়তোবা যে আজকে হয়ে যেতে পারে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ আমরা কিন্তু এর আগে যেটি দেখছিলাম যে গত শুক্রবার কিন্তু যে ছুটির দিনেই আগের রাতে যারা শপথ নিয়েছিলেন অর্থাৎ যে প্রধান উপদেষ্টা এবং যে 13 জন উপদেষ্টার মধ্যে কিন্তু যে শপথ মানে দপ্তর বন্টন সেটি কিন্তু করা হয়েছিল এবং পরবর্তীতে যে 2 দফায় আরও 3 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে তারা একই যেদিন শপথ নিয়েছিলেন সেদিনে কিন্তু যে দিনের কোনো একটা সময়ে যে তাদেরকে যে তাদের দপ্তরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আওতাধীন রয়েছে যে 24টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। যে নতুন যে 4 জন উপদেষ্টাকে আজকে শপথ বাক্য পাঠ করানো হলো তাদেরকে হয়তোবা যে প্রধান উপদেষ্টার আওতাধীন যে 24টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে সেগুলোর মধ্য থেকেই কোনো একটির
দায়িত্ব হয়তোবা যে নতুন উপদেষ্টাদেরকে দেওয়া হবে এমনটাই কিন্তু যে ধারণা করা হচ্ছে। আর এখন যে নতুন উপদেষ্টারা তারা যে তাদেরকে নিয়ে সহ যে বৈঠকে বসছে যে উপদেষ্টা পরিষদ, সে বিষয়ে কি কি আলোচনা হয় বা কি কি বিষয় আসলে তারা আসলে যে মানে অগ্রাধিকার তালিকায় রাখেন সে সম্পর্কে হয়তো যে বৈঠকের পরে যদি কোনো ব্রিফিং করা হয় তখন আমরা সরাসরি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল এখনকার মতন সবশেষ খবরাখবর। উপদেষ্টা পরিষদের বৈঠকের খবর জানছিলাম আমরা বঙ্গভবনের সামনে থেকে। রাজধানীর নিউ মার্কেট থানায় হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে কিন্তু কিছুক্ষণ আগে কড়া পাহারায় কিন্তু ডিবি কার্যালয় থেকে এই সিএমএম আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতের যে গ্যারতখানা আছে সেখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু তাকে আদালতের যে বিচারকের যে এজলাস কক্ষ আছে সেখানে কিন্তু তোলা হবে এবং তার বিরুদ্ধে যেই মামলাটি আসলে নিউ মার্কেট থানায় যে হত্যা মামলা দায়ের করা হয়েছিল সেখানে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং এই হত্যা মামলা জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সেই আবেদনের উপর শুনানি হবে কিছুক্ষণ পর। আমরা এখন দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়। গতকালকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতারের পর কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই আদালতে আনা হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এই জিয়াউল হাসান তিনি কিন্তু ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-র সাবেক মহাপরিচালক এবং এছাড়াও কিন্তু তিনি র্যাব এবং র্যাবের যে গোয়েন্দা শাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার যে মামলাটি সেই মামলার যে বিষয়টা 2024-এ অর্থাৎ এই বছরের যে 16 তারিখ গত মাসের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছিল বিশেষ করে ঢাকা কলেজের সামনে 16 তারিখ তখন কিন্তু দেখা যায় পুলিশের সাথে যে সংঘর্ষ হয় এবং তখন পুলিশের গুলিতে কিন্তু মারা যায় একজন হকার। সেই ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের হয়েছিল নিউ মার্কেট থানায় এবং সেই মামলায় এই একই মামলায় কিন্তু সরকারের যে সাবেক যে আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বেসরকারি বিনিয়োগ বিষয়ক খাতের যে উপদেষ্টা সালমান এফ রহমান তাকেও কিন্তু একই মামলায় রিমান্ডে নেওয়া হয়, মামলা দায়ের করা হয়। এই মামলাতেই কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু শুনানি হবে। আমরা দেখেছি যে মামলার যারা কৌশলী আছেন রাষ্ট্রপক্ষের তারা কিন্তু ইতিমধ্যেই আদালত প্রাঙ্গণে এসে এজলাস কক্ষে ঢুকেছেন এবং কড়া পাহারায় কিন্তু তাকে কিছুক্ষণ পর আদালতের যে এজলাস কক্ষ আছে সেখানে তোলার পরেই দুই পক্ষের শুনানি হবে। আমরা একটু জানিয়ে রাখি যে এই দুই পক্ষের শুনানির মধ্যে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের এই রিমান্ড চাওয়ার ক্ষেত্রে যে যুক্তিগুলি আছে সেগুলি তুলে ধরবেন এবং গত যেই মামলাগুলি হয়েছে বেশ করে যে একই মামলায় যে আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদের কিন্তু কোনো তাদের পক্ষে কোনো আইনজীবী শুনানি করতে রাজি হননি। তবে এই মামলাটিতে জিয়াউল হাসানের পক্ষে রিমান্ড আবেদনে তার পক্ষে কেউ শুনানি করবেন কিনা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। আমরা কিছুক্ষণ পর শুনানি হলে আদেশ হলে পরবর্তীতে আবার জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে। বাংলাদেশে ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশুই রয়েছে অন্তত 32 জন। শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রাণ হারান অন্তত 400 জন। এছাড়া 5 ও 6 আগস্ট নিহত হন আরও 250 জন। শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেফতার ও আটক, গুম, নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়া, শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার মতো আরও কিছু অভিযোগ রয়েছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। 15 আগস্ট ঘিরে নানা অপ্রত্যাশিত ঘটনাকে মানবাধিকার বিরোধী আখ্যা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে বিপ্লব বিতর্কিত করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটাতে পারে। তবে তদন্তে কোনো সমন্বয়ক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এদিকে সড়কে পুলিশ ট্রাফিকের দায়িত্বে ফেরায়
শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডিতে ঘটে যাওয়া ঘটনাকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, ছাত্র জনতার অর্জনকে বিতর্কিত করতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে তদন্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নির্দেশে পুলিশ ধর্মপ্রাণ মুসল্লিদের কানে ধরানোর মাধ্যমে এই সংস্কৃতির সূচনা করেছিল বলে অভিযোগ করেন সার্জিস। আর 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের পক্ষপাতী নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে কেউ ব্যক্তিগতভাবে শোক পালন করলে তাতে বাধা দেওয়ার বিপক্ষে তিনি। 2013 সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম যখন তাদের মতিঝিলে এই যে সমাবেশটি করেছিল, ওই সময়ে পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশকে অপব্যবহার করে আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনও আমাদের কাছে আছে। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শক্তি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত, কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। পুলিশ ট্রাফিকের দায়িত্ব নেয় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান সার্জিস। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। কারো মোবাইল ফোন চেক করা, গণমাধ্যমকে দায়িত্ব পালনে বাধা দেয়া বা আবাসিক হোটেলে অভিযান চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ নয় বলেও দাবি করেন তিনি। আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বেগম জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কখনো কারাগারে, কখনো গৃহবন্দী, কখনো বা হাসপাতালে 2018 সাল থেকে এভাবেই কেটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। 2020 সাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। একে একে লিভার সিরোসিস, হার্টে ব্লক সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য দফায় দফায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানালেও নাকচ করা হয় সেই আবেদনগুলো। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট মুক্তি পান বেগম খালেদা জিয়া। 13 আগস্ট তার নিরাপত্তার জন্য গুলশানের বাসভবন ফিরোজার সামনে ও চলাচলে সার্বিক নিরাপত্তা সহ পুলিশ স্কট দেওয়ার আদেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব জানান, শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িক হামলার অভিযোগের আড়ালে ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা দেশে শান্তি ফেরাতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইন্টারিম সরকার
তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে। কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে এখনও স্বজনদের খুঁজে ফিরছে বহু পরিবার। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বিদায় নিয়ে ফেরেননি অনেকেই। নাম উঠেছে নিখোঁজের তালিকায়, বেঁচে আছেন কিনা জানা নেই কারো। ঢাকা মেডিকেলের মর্গে এখনও বেওয়ারিশ পড়ে আছে 6টি মরদেহ। হতভাগ্যদের কারো কারো চেহারা এতটাই বিকৃত যে মুখ দেখে শনাক্তের উপায়ও নেই। হায়দার আলীর রিপোর্ট। হবিগঞ্জের এই পরিবারটি ঢাকা মেডিকেলের মর্গে এসেছেন রাব্বির খোঁজে। 19 বছর বয়সী রাব্বি রাজমিস্ত্রির কাজ করতেন মিরপুরে। 2 সহকর্মীর সঙ্গে 5 আগস্ট মিরপুর 10-এ গিয়েছিলেন এক দফার কর্মসূচিতে। সেদিন সহকর্মীরা বাসায় ফিরলেও সেই থেকে সন্ধান নেই রাব্বির। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা 8টি লাশেও মেলেনি রাব্বির মুখ। 5 তারিখ থেকে বর্তমানে আপনার সিলেট থেকে ধুইরে এবং কি মানে কোনো জায়গা বাদ নাই। ভালো করে চিনতে পারতেছি না, কারণ যেহেতু মুখটা নষ্ট হয়ে গেছে বা মুখটা একটু ফুলে গেছে। একই রকম শঙ্কা আর উদ্বেগ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে আসে আমানতের পরিবার। বেওয়ারিশ 8টি লাশ দেখে 10 দিন নিখোঁজ থাকা আমানতকে শনাক্ত করতে পারেন স্বজনরা। বাইং হাউজের এই কর্মকর্তাকে শুধু হত্যাই করা হয়নি, আগুনে পুড়িয়ে দেওয়া হয় গোটা শরীর। ওই দিন বাইক নিয়ে বের হয়েছে আর কি, দেখতে দেশের কি অবস্থা দেখতে পারে, ওই দিন থেকে নিখোঁজ। তারপর থেকে আমরা নানানভাবে খোঁজ করছি। প্রথম যেই মর্গে আমরা খোঁজ করেছি সেখানে লাশের স্তূপ ছিল। ওই স্তূপে আপনার তার লাশ শনাক্ত করা কঠিন ছিল। তার পরনের জামা কাপড় দেখে আমরা চিহ্নিত করি। কোটা আন্দোলন ঘিরে শুধু ঢাকা মেডিকেলের মর্গেই এখন পর্যন্ত ময়না তদন্ত হয়েছে 108টি মরদেহের। এগুলি হচ্ছে ঢাকা মেডিকেল থেকে আসছে 4টা, আর হচ্ছে যাত্রাবাড়ি থেকে আসছে 2টা, মোট 6টা করে আমার কাছে বর্তমানে আছে। 15 আগস্ট পর্যন্ত মরদেহগুলোর কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। সোহরাওয়ার্দী হাসপাতালেও পড়ে আছে একটি বেওয়ারিশ লাশ। 2 হাসপাতালে মর্গে পড়ে থাকা লাশগুলোর স্বজনরা এখনও জানেনই না তাদের সন্তানের ভাগ্যে কী ঘটেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আরও কয়েকদিন অপেক্ষার পর লাশগুলো কেউ নিতে না আসলে 7টি লাশই বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অসংখ্য ছাত্র জনতা। আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো আরেক অটোরিকশা চালক দীপজল সর্দার এবং রং মিস্ত্রি মোহাম্মদ সজল। গুলি খায় মারা গেছে। তো এখন হ্যাঁ তো মরে গেছে, দেশ তো স্বাধীন হয়েছে। তো এখন মনে করেন আমার 2টা মেয়ে আছে, আমি অসুস্থ মানুষ, কিভাবে চলবো? আমার বাবা স্বাধীনতা যারা আমার বাবার হত্যা করছে তাকে আমরা বিচার চাই, যে সরকার তাদের বিচার করুক। সফল গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্ররা নিহতদের স্মরণে সুপার মার্কেটের কাছের অঙ্কুরিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির নিচে রক্তের লাল রঙের উপর শহীদ চত্বর নামকরণ এবং শহরের দেওয়ালগুলোতে গ্রাফিতি অঙ্কন করেন। পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে আমাদের এই চত্বরে অনেকগুলো তাজা প্রাণ চলে যায়, অনেকগুলো মানুষ শহীদ হয়। তারা দেশের জন্য এই জায়গায় শহীদ হওয়ার কারণে আমাদের এই চত্বরকে শহীদ চত্বর নাম দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই চত্বর ঘিরেই 4 আগস্টের সহিংসতায় 3 জনের প্রাণহানি সহ অন্তত 95 জন আহত হয়েছেন। তাদের অনেকে এখনও হাসপাতালে বা নিজ বাড়িতে চিকিৎসাধীন। এছাড়া এই গণ আন্দোলনে রাজধানী, টঙ্গী, যাত্রাবাড়ি ও চিটাগাং রোডে আরও অন্তত মুন্সিগঞ্জের 6 ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে এক এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই টেলিফোন করা হয় বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী। জাতীয়করণের এক দফা দাবিতে রাজক বঙ্গভবন মোড়ে বিক্ষোভ করেছেন বেতন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ। বিকেলে জাতীয়করণের দাবিতে বঙ্গভবন মোড়ে অবস্থান নেন গ্রাম পুলিশ সদস্যরা। পরে গাড়ি থেকে নেমে অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আপনারা 7 জন আসেন, আমি এটা নিয়ে যাচ্ছি। আমি
থাকলে ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব যে আপনাদের কিভাবে সুরাহা করা যায়। বুঝতে পারছেন? এখন আপনারা আবার একটা কথা শুনবেন, শুনবেন তো? তাহলে আপনারা হইচই এখান থেকে যান, আমি শুনে নিচ্ছি। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ নানা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কালচারাল শোডাউন করছেন আদিবাসীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। আদিবাসীরা তাদের 11 দফা দাবিতে যে কালচারাল শোডাউন, সেই কালচারাল শোডাউন করছে কেন্দ্রীয় শহীদ মিনারে। কিছুক্ষণ আগে সাঁওতালদের একটি যে পরিবেশনা, সেই পরিবেশনা কিছুক্ষণ আগে হয়ে গেছে এবং আর এখন এর পরেই আরেকটি পরিবেশনা শুরু হবে। আমরা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আদিবাসীরা তাদের যে সাংবিধানিক স্বীকৃতি, সমতলে আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন, পাশাপাশি আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই যে দাবি সহ এবং আরো 11 দফা দাবি নিয়ে কালচারাল শোডাউন, সেই কালচারাল শোডাউন করছে। এবং এর আগে আমরা দেখেছি যে শাহবাগ থেকে, রাজধানীর শাহবাগ থেকে তারা একটি যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় প্রদক্ষিণ করে যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে শেষ হয়। এছাড়া তারা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখানে কিছুক্ষণ আগে যে একটি সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশ হয়ে গিয়েছে। সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, এছাড়া নানা সময়ে আদিবাসীরা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিভিন্নভাবে, তার বিচার দাবি করেছেন তারা। পাশাপাশি তারা বলছেন যে তাদের সাংবিধানিক যে অধিকার, সাংবিধানিক যে স্বীকৃতি আদিবাসী হিসেবে, সেই সাংবিধানিক স্বীকৃতির তারা কথা বলছেন। এছাড়া পৃথক একটি মন্ত্রণালয় গঠনের তারা কথা বলছেন। এছাড়া ভূমি কমিশন গঠন, পাশাপাশি তাদের যে সার্বিক নিরাপত্তা, সেই সার্বিক নিরাপত্তার কথাই কিন্তু তারা বারবার করে উচ্চারিত করছেন। তো এই যে বিক্ষোভ মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল পরবর্তী কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশের পরে তারা তাদের যে কালচারাল শোডাউন, সেই কালচারাল শোডাউন তারা শুরু করেছেন। এখন একটি গানের যে প্রস্তুতি, সেই গানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সেই গান কিছু একটু শুনতে চাই। তারা এভাবেই গানে গানে নেচে গিয়ে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তারা তাদের দাবি দেওয়ার পক্ষে যেই কথা, বক্তব্য, সেটি আসলে তুলে ধরছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই ছিল আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন করে আরো দুটি তৈরি পোশাক কারখানা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিড সনদ। এ নিয়ে বিশ্বসেরা 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের দখলে এলো 60টি। এমন অর্জন বাজার প্রতিযোগিতায় দেশকে এগিয়ে রাখবে বলে আশাবাদী উদ্যোক্তারা। মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে তারা চান প্রধান উপদেষ্টার দূরদর্শী উদ্যোগ। এক দশকের বেশি সময় আগে পথ চলা শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পে কারখানার কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদে। সেই যাত্রায় পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সবশেষ তথ্য বলছে চলতি মাসে বাংলাদেশের আরও 2টি পোশাক কারখানা পেয়েছে লিড সনদ। আর এতেই বিশ্বসেরা 24টির মধ্যে 22টি সহ 100টি সবুজ কারখানার 60টিই থাকলো বাংলাদেশে। পরের অবস্থানে থাকা পাকিস্তানের রয়েছে মাত্র 9টি, ভারতের 8টি আর শ্রীলঙ্কার রয়েছে 6টি কারখানা। বিশ্বব্যাপী এমন স্বীকৃতি আগামীর বাজার দখলে এগিয়ে রাখবে বলে আশাবাদী উদ্যোক্তারা। যতটা বেশি আমরা এখন থেকে প্রস্তুত থাকবো কার্বন এমিশনের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে কাজ করতে পারবো, ততটা আমরা সামনে প্রতিযোগিতায় কিন্তু আমরা এগিয়ে থাকবো। কার্বন মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে বিনিয়োগে এগিয়ে থাকার পরও যেন দ্বিপাক্ষিক বাণিজ্যে পিছিয়ে পড়তে না হয়, এজন্য মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোচ্চ সহযোগিতা চান তারা। ওনার তো আসলে বিশ্বব্যাপী একটা পরিচিতি, ব্যাপক পরিচিতি আছে এবং অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক বেশি। যে দেশগুলো আমাদের থেকে মূলত সোর্সিং করে, বা আপনি যদি টোটাল ব্র্যান্ড ইমেজের কথা বলেন, ওনার একটি সারা বা ওনার একটি ইশারা কিন্তু, সাপোর্ট কিন্তু অনেক কিছু গুরুত্ব বহন করে বা করবে। রপ্তানি আয় বাড়াতে কৌশলী বাণিজ্যিক ও কূটনীতি নিয়ে সরকারকে কাজ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে বাংলাদেশে সারা পৃথিবীর সবচেয়ে বেশি সবুজ পরিবেশ বান্ধব কারখানা রয়েছে, কিন্তু তার কোনো কাঙ্ক্ষিত সুফল আমরা লাভ করতে পারছি না।
আমরা আমাদের তৈরি পোশাকের দাম পাচ্ছি না, একই সঙ্গে যে তৈরি পোশাকের যে রপ্তানি আয় সেটিও বাড়াতে পারছি না। এই অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে, বিশেষ করে তিনি যে নেট জিরো কার্বন ইমিশনের আন্দোলন শুরু করেছিলেন তা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এটিকে কাজে লাগাতে হবে। এদিকে গেল 14 আগস্ট তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে নিজের পরিচিতি আর আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্যিক ব্র্যান্ডিং এ সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বাজার মনিটরিংয়ে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় আল্লাহর দান চিকেন হাউস নামের একটি দোকান থেকে 150 কেজি মরা মুরগি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে দোকানি স্বীকার করেন মরা মুরগি সরবরাহ করা হতো রাজধানীর 5 তারকাসহ অভিজাত হোটেল রেস্তোরাঁয়। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। রাজধানী রাজধানীর কারওয়ান বাজারও শুক্রবার সকালেই দেখা মিলল প্রায় 150 কেজি মরা মুরগি, যা দেখে সবার চোখ যেন কপালে। যখনই মুরগিটা মরে যাচ্ছে তারা ফ্রিজে রেখে দিচ্ছে, আর যখন তারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কল আসছে তারা ওখানে সেল করে দিচ্ছে। একবার বলতেছেন এই মুরগিটা ওনাদের, আর একবার বলতেছেন রেস্টুরেন্টে সাপ্লাই দিতেছে, কিন্তু ওনারা কোনো সদুত্তর এভাবে দিতে পারতেছেন না, একবার এক এক কথা বলতেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবি 5 তারকা হোটেল সহ বেশ কিছু অভিজাত হোটেলে আল্লাহর দান চিকেন হাউস এসব মরা মুরগি সরবরাহ করে আসছিল। এত কম দামে সেল দেওয়ার কারণটা কি? অবশ্যই এখানে মরা মুরগি আছে, এবং এই মুরগিগুলো কথাই সেল দিচ্ছে সেটা আপনাদের একটু বলি। তারা বারবার বলতেছে সোনারগাঁও হোটেলের কথা। এই অভিযোগে সুমন নামে একজন মুরগি ব্যবসায়ীর নামে ভোক্তা অধিকার বাদী হয়ে মামলা দায়ের করে এবং পুলিশের কাছে সোপর্দ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মানুষকে মরা ও পচা মুরগি খাওয়ানোর অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। স্বপ্নিল পান্থপথের একটা রেস্টুরেন্ট, আর কি নাম বলেছেন চারুলতা, এই রেস্টুরেন্ট আরো কোনো রেস্টুরেন্টে দিচ্ছেন কিনা উনি এখনো স্বীকার দিচ্ছে না। প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চলবে। যে সকল ধারাই পড়ে সবগুলো ধারাই তার বিরুদ্ধে যাবে। এদিকে সরবরাহ কম থাকায় রাজধানীর বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে 100 থেকে 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। স্বস্তি নেই সবজির দামেও। কাঁচামরিচে আগুন লেগে গেছে। বাজারে এসে যখন বাজার করি তখন তো আমরা সম্পূর্ণ হতাশ। তবে স্বস্তি ফিরেছে মাছের বাজারে। চাঁদাবাজি বন্ধ হওয়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছ কেজিতে দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের পর স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। 1 সপ্তাহের বেশি সময় ধরে অনুপস্থিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ গা ঢাকা দিয়েছেন 20টি ওয়ার্ডের কাউন্সিলররাও। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে দলাদলি। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। সরকার পতনের পর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে দলাদলি। স্টোরের পরিচালনা শাখার যত মালামাল ছিল সব লুটপাট হয়ে গেছে, একটা মালামালও রেখে যায় না। কোলবক্স ছিল 8টা, কেরিয়ার ছিল প্রায় 250, আর লজিস্টিক মালামাল ছিল অনেক, কাগজপত্র। ক্ষমতার রদবদল হতেই পারে, কিন্তু আমরা সাধারণ নগরবাসী চরম দুর্ভোগে আছি। মেয়র অনুপস্থিতি থাকলেও রুটিন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা। নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম সবই চলতেছে। আমরা ময়লা পরিষ্কার করতেছি, আমরা ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলোর স্বাভাবিক কার্যক্রম চলতেছে। বরিশাল সিটি কর্পোরেশনে স্থায়ী কর্মকর্তা কর্মচারী আছেন 537 জন আর অস্থায়ী আছেন 1200 জন। বরিশাল শহরে প্রায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চললেও তা থমকে আছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বনানীতে রোপণ করা হয়েছে প্রায় 300 গাছ। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ ব্যাংক কর্মকর্তা, কেউ বা নৃত্যশিল্পী, এমনই নানান পেশার মানুষ হাজির হয়েছেন সড়কে। উদ্দেশ্য ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ। শুক্রবার সকালে বনানীর কামাল আতাতুর এভিনিউয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনালু নামের প্রায় 300 ঔষধি গাছ রোপণ করেন তারা। পরে প্রতিটি গাছে আন্দোলনে নিহত 265 জনের নামের কার্ড ঝোলানো হয়। প্রতিষ্ঠান থেকে না, একদমই একটা ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা প্রায় 30-40 জন মানুষ একসাথে হয়ে আমরা আজকে গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছি। আমরা যতজনের শহীদের লিস্ট জেনেছি সেখান থেকে
তাদের সবার নামের একটা মানে তাদের প্রতি ডেডিকেশন স্বরূপ একটা টোকেন হিসেবে প্রত্যেকটা গাছে তাদের নাম লিখে দিচ্ছি। এ আয়োজনে বড়দের হাত ধরে অংশ নিয়েছে ছোটরাও। গাছগুলোর সার্বিক পরিচর্যায় অংশীদার হবেন আশেপাশের রেস্তোরাঁগুলো। আমি গাছ লাগাচ্ছি অনেকগুলা এনভায়রনমেন্টের জন্য। আমরা 300 গাছ দিয়ে শুরু করছি, যে যদি কিছুটা হলেও আমরা যদি উপকার করতে পারি দেশের। দেশ সংস্কারের প্রত্যয়ে যারা রাজপথে নেমেছিলেন তাদের হাত ধরেই দেশ গড়নে সামিল হোক সব মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চালু হওয়ার প্রথম মাসে প্রায় 84,000 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করেছে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সংকট হলে ব্যাহত হতে পারে উৎপাদন। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। দেশের সারের ঘাটতি মেটাতে 2020 সালের 10 মার্চ নরসিংদীর পলাশে শুরু হয় ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের কাজ। 2024 সালের 13 জুলাই শতভাগ উৎপাদনে আসে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ইউরিয়া সার কারখানা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সংকটের কারণে কারখানা নির্মাণের পর উৎপাদনে আসতে 8 মাস সময় লেগেছে। গত 1 মাস ধরে প্রতিদিন 2800 মেট্রিক টন সার উৎপাদন করছে কারখানাটি। তবে আগামীতে আবারও গ্যাস সংকট হলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা কর্মকর্তাদের। 65 থেকে 70%, তারপর ক্রমাগতভাবে এই পর্যায়ক্রমে বাড়তিছে আর কি, বাড়তে বাড়তে এখন বর্তমানে 100% আছে। গ্যাস কমে গেলে অবশ্যই আবার এটা নিচে নামতে পারে, এটা সম্ভাবনা আছে। প্রকল্পের মূল দায়িত্বে রয়েছেন জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কমে গেলে কারখানা বন্ধ না হলেও কমবে উৎপাদন। During working times, yes, it was very tough period. All persons very good cooperation. Japanese and Bangladeshi and Chinese. Many people are very much good. Our plant can continuously operate, but if gas supply will be less than 60%, plant cannot be continue operate, so we have to stop the operation. দেশে প্রতিবছর ইউরিয়া সারের চাহিদা গড়ে প্রায় 25 লাখ মেট্রিক টন। এর মধ্যে এই কারখানা থেকেই বছরে উৎপাদন হবে 10 লাখ মেট্রিক টন ইউরিয়া সার। সময় সংবাদ, নরসিংদী। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরো 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস। আকার দাঁড়ালো 21 জনে। হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। 16 জুলাই থেকে 11 আগস্ট বাংলাদেশে নিহত অন্তত 650 জাতিসংঘের প্রতিবেদন। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।